আপনাদের সবাইকে মৃত্যু কথক চ্যানেলে স্বাগতম। আমি কৌশিক সাহাজয় থাকছি আপনাদের সাথে নতুন একটি গল্প নিয়ে। গল্পটির লেখক হচ্ছে পি আশা চন্দ্র। গল্পের নাম অভিশপ্ত রায়বাড়ি। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। অর্পিতা আর রক্তিম অবশেষে রাহুলকে রাজি করাতে পেরেছে তাদের আদিবাড়ি বিক্রমপুরে যাবার জন্য। তাই নিজেদের গাড়ি করেই আজ তারা তিনজন ভোর ভোর বেরিয়ে পড়েছে বিক্রমপুরের উদ্দেশ্যে। রাহুল ও রক্তিম দুই ভাই। ওরা যখন অনেক ছোট ছিল তখন ওদের মা বাবাকে হারায় তাদের এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। তারপর থেকে ওরা ওদের এক পিসিমণির কাছেই থাকতো। পরে পড়াশোনার জন্য বাইরে চলে যায়। বর্তমানে চাকরি পাওয়ার পর উত্তর কলকাতার একটি ফ্ল্যাটে থাকে রক্তিম। রাহুল ও অর্পিতা একসাথে থাকে। রাহুল রায় ও তার স্ত্রী অর্পিতা সেন দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকরি সূত্রে ওদের একে অপরের সাথে পরিচয়। ওদের এই একই সাথে পথ চলার 5 বছর পূর্ণ হতে চলেছে কিছুদিন পর। তাই অর্পিতার ইচ্ছে তাদের বিবাহ বার্ষিকীটা একবার রাহুলের আদিবাড়ি বিক্রমপুরে পালন করার। অনেক কষ্টে রাহুলকে রাজি করিয়েছে অর্পিতা এবং রক্তিম, কারণ বিক্রমপুরের নাম শুনলেই রাহুল সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। বেশ অনেকটা রাস্তা যাবার পর রাহুল একটা চায়ের দোকানের সামনে গাড়িটা থামায়। ওদিকে পেছনে বসে রক্তিম ঘুমিয়ে পড়েছে। সেই সময় অর্পিতা রাহুলের হাতের ওপর হাত রেখে বলে, রাহুল, তুমি কি রাগ করছো আমার ওপর? কী সব বলছো অর্পি? আমি রাগ করতে যাব কেন তোমার ওপর? শুধু শুধু আমি জানি তোমার বিক্রমপুরে যাবার একটু ইচ্ছে ছিল না। আমি জোর করেছি বলেই তুমি যাচ্ছ, তাই তো? রাহুল: হ্যাঁ, সেটা ঠিকই বলেছ। আমি কি আর আমার একমাত্র বউয়ের কথা ফেলতে পারি? তাই বলে তোমার উপর আমি রাগ করিনি। আসলে মনটা একটু খারাপ। অর্পিতা: বুঝতে পেরেছি, তোমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, তাই তো? আর সেই সব ভেবেই তোমার মন খারাপ করছে। হ্যাঁ, ওই আর কি। অর্পিতা: আমি আছি তো রাহুল, তোমার মন খারাপ হতেই দেব না। রক্তিম: সাথে আমিও আছি দাদা ভাই, তুই একদম চিন্তা করিস না। তোর মন ভালো করার দায়িত্ব আমাদের। রাহুল: বেশ, দেখাই যাবে সেটা। এখন চল, চা খেয়ে বেরিয়ে পড়তে হবে, কিন্তু এখনও অনেকটা রাস্তা বাকি। সন্ধে হবার আগেই ওরা পৌঁছে গেল বিক্রমপুরে। একটা বিশাল গেটের সামনে এসে গাড়িটা থামালো রাহুল। ওরা গাড়ি থেকে নেমে যখন ভেতরে ঢুকতে যাবে, ঠিক সেই সময় একজন বয়স্ক ভদ্রমহিলা ওদের সামনে এসে বলে, তোমরা কে? এখানে কেন এসেছো? রক্তিম: আরে, এটা তো আমাদেরই বাড়ি গো বুড়িমা। অনেক দিন পর সবাই মিলে বেড়াতে এসেছি। এখানে থেকো না বাবারা। তোমরা যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। দেরি করো না, চলে যাও, চলে যাও। এই কথা বলেই বয়স্ক মহিলাটি সেখান থেকে চলে যায়। অর্পিতা: ব্যাপারটা কি হলো বলো তো রাহুল? হঠাৎ করে উনি এরকম কেন বললেন? রাহুল: আমিও তো কিছু বুঝতে পারলাম না, বাদ দাও। বয়স্ক মহিলা কি বলতে কি না বলেছে, চলো ভেতরে তো আয়। রক্তিম: হ্যাঁ বৌদি ভাই, দাদা ভাই ঠিকই বলেছে, চলো ভিতরে যাই। কতদিন পর এলাম নিজেদের বাড়িতে। সেই কোন ছোটোবেলায় এসেছিলাম, কিছুই মনে নেই সেই রকম। অর্পিতা: বাড়িটা কি সুন্দর দেখতে, বেশ পুরনো, চারিদিকে গাছপালা, খুব সুন্দর লাগছে পরিবেশটা। এই কদিন আমরা খুব আনন্দ করব, কি বলো রক্তিম? তাই তো? রক্তিম: হ্যাঁ বৌদিভাই, কিন্তু একটা কথা মানতেই হবে, তোমার এলেম আছে। আমি এত চেষ্টা করেও দাদাভাইকে রাজি করাতে পারিনি এখানে আসার জন্য, আর তুমি কিন্তু রাজি করিয়েই ফেলেছ। রাহুল: বেশ, অনেক হয়েছে, এবার তো ভেতরে চল, না বাইরে দাঁড়িয়ে সব কথা বলবি? অর্পিতা: হ্যাঁ হ্যাঁ, ভেতরে চলো। একজনের তো আবার আমার প্রশংসা সহ্য হয় না। এই বলে দুজনেই হাসতে থাকে। আপনারা চলে এসেছেন, ভালো হয়েছে। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমি সব পরিষ্কার করেই রেখে দিয়েছি, আর আপনাদের রাতের খাবারও বানিয়ে দিয়েছি। রাহুল: ও, তুমি তাহলে সেই সুরেশ যাকে আমি ফোন করেছিলাম কিছুদিন আগে? সুরেশ: হ্যাঁ দাদাবাবু, আপনি ঠিকই বলেছেন, আমিই সুরেশ। রাহুল: তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আসলে অনেক দিন পর গ্রামের বাড়িতে এলাম তো, আর এখানে খুব একটা কাউকে চিনি না। পিসিমণি মুখেই তোমার কথা জানতে পেরে তোমাকে ফোন করেছিলাম। সুরেশ: না না দাদাবাবু, এরকম করে বলবেন না। কোনো প্রয়োজন পড়লে আমাকে ডাকবেন, আমি এখানেই আছি এই কয়দিন। রাহুল: বেশ। অর্পিতা: ভাই সুরেশ, তোমার বাড়ি কোথায়? তুমি কি আশেপাশে কোথাও থাকো? সুরেশ: না না বৌদি,
আমার বাড়ি তো পাশের গ্রামে, এইদিকে মাঝে মাঝে আসি। রক্তিম: তুমি আমাদের এই গ্রামটা ঘুরে দেখাতে পারবে সুরেশ? হ্যাঁ দাদাবাবু, ঠিক পারবো। আমি সমস্ত কিছুই চিনি এখানকার, তুমি কোনো চিন্তা করো না। অর্পিতা: বাহ, তাহলে তো ভালোই হলো। সুরেশ আমাদের সমস্ত কিছু ঘুরে দেখাবে, কিন্তু এখন চলো, ফ্রেশ হইনি, পরে আবার গল্প করব, খুব ক্লান্ত লাগছে। সুরেশ: বেশ, আপনারা ঘরে যান, আমি আপনাদের লাগেজগুলো ঘরে গিয়ে দিয়ে আসছি। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল, ভেতরে ঢুকে আরও আশ্চর্য হয়ে গেল। অপূর্ব সুন্দর লাগছে, প্রায় 100 বছর পুরনো বাড়ি, চারিদিকে পুরনো দিনের জিনিসপত্র দিয়ে সাজানো, যা এক আলাদাই অভিজাত্য বহন করেন। অর্পিতা: আজ আমি খুব খুশি রাহুল, সত্যি বলছি। বিয়ের 5 বছর পর নিজের শ্বশুরবাড়িতে আসতে পারার আনন্দ, আর তার সাথে এই রকম একটা জমিদার বাড়ির বউ আমি, এই ভেবেই আমার আনন্দ হচ্ছে জান। রাহুল পেছন থেকে গিয়ে অর্পিতাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আমি যে তোমাকে এখানে নিয়ে এলাম তার জন্য কিন্তু একটি স্পেশাল গিফট চাই তোমার থেকে। অর্পিতা: বেশ, সেটা না হয় পরেই দেব, ডিউ রইল। এখন তো চলো, কতক্ষণ হয়ে গেল বলো তো? রক্তিম একা আছে, খুব বোর হচ্ছে নিশ্চয়। ওদিকে রক্তিম একাই বাড়িটা ঘুরতে ঘুরতে ছাদে গিয়ে উপস্থিত হলো। চারিপাশটা ভালো করে দেখো। হঠাৎ দেখতে পায় একটি মেয়ে ছাদের মধ্যে দোলনায় বসে দোল খাচ্ছে। সেটা দেখে রক্তিম বেশ অবাক হয়, কারণ এই বাড়িতে ওরা ছাড়া আর তো কারোর থাকার কথা নয়। হঠাৎ মনে পড়ে, তাহলে কি ওই মেয়েটা হয়তো সুরেশের সাথে এসেছে? এই ভেবে বেশ কৌতূহলবশত এগিয়ে যায় রক্তিম মেয়েটির দিকে, সে কে তা জানার জন্য। রক্তিম আস্তে আস্তে মেয়েটির দিকে এগিয়ে যায়, তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি। অন্যদিকে মেয়েটি চোখ বন্ধ করে দোলনায় দুলতে দুলতে গুনগুন করে গান করছিল। হঠাৎ করে বলে ওঠে, এই যে মশাই, হা করে কি দেখছেন বলুন তো? এবার তো মুখে মাছি ঢুকে যাবে। রক্তিম: না মানে, আপনি কি করে বুঝলেন আমি এখানে দাঁড়িয়ে আছি? আপনি তো চোখ বন্ধ করেছিলেন। আসলে আমার পেছনেও দুটো চোখ আছে কি না, তাই দেখতে পেয়েছি। তা আপনি এত রাতে এখানে কি করছেন? এর আগে তো কখনো দেখিনি আপনাকে। রক্তিম: সেটা তো আমারও প্রশ্ন। আপনি কে, আর এত রাতে এখানে কি করছেন? তা আপনাকে কেন বলতে যাব শুনি আমি কি করছি? প্রশ্নটা তো আমি আগে করলাম আপনাকে। রক্তিম: আরে, এই বাড়িটা তো আমাদেরই বাড়ি, এই বাড়ির ছোট ছেলে রক্তিম রায়। এবার বলুন তো আপনি কে? কিন্তু এর আগে তো কখনো দেখিনি আপনাকে। তা এতদিন পর হঠাৎ করে কোথা থেকে উদয় হলেন বলুন তো? রক্তিম: এর আগে দেখেননি, কারণ আমরা এখানে থাকি না, আর কলকাতায় থাকি। এতদিন পর বুঝি বিক্রমপুরের কথা মনে পড়লো আপনাদের, তাই শহর ছেড়ে দিয়ে গ্রামে চলে এলেন? রক্তিম: মনে পড়ে না বললে ভুল হবে। বিক্রমপুরে আসার ইচ্ছা আমার অনেক দিনেরই থেকেই ছিল, কিন্তু বাবা মার মৃত্যুর পর থেকে দাদা ভাই এইখানে আর আসতে চায় না, তাই আর কি আসা হয়নি। অতীতকে মানুষ সব সময় ভুলে যেতেই চায়, কিন্তু সব কিছু কি ভুলে যাওয়া যায় এতই সহজ? রক্তিম: কি বলতে চাইলেন ঠিক বুঝতে পারলাম না। আর আপনি কে বলুন তো? ওই যে দেখছেন দূরে একটা ছোট বাড়ি, আমি ওখানেই থাকি। আমার নাম মৌমিতা। রক্তিম: আপনার নামটা তো খুব সুন্দর, কিন্তু আপনি এখানে এত রাতে কী করছেন? ওইদিকে রাহুল আর অর্পিতা রক্তিমের ঘরে এসে দেখে রক্তিম ঘরে নেই। অর্পিতা: রক্তিম আমাদের না বলে কোথায় গেল বলো তো? রাহুল: ও কি আর এক জায়গায় বসে থাকার ছেলে? নিশ্চয়ই আশেপাশে কোথাও ঘুরতে চলে গেছে। অর্পিতা: এই রাতের বেলায় কোথায় যাবে বলো তো? আশেপাশে ঘরগুলোতেও তো দেখলাম না, সেখানেও তো নেই। এই রাহুলও ছাদে যায়নি তো? রাহুল: কি বলছো কি? অর্পিতা: হ্যাঁ, যেতেই পারে, এতে আবার অবাক হবার কি আছে? রাহুল: বেশ, ঠিক আছে, চলো গিয়ে দেখে আসি। অর্পিতা: এই দেখো রাহুল, রক্তিম দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? কার সাথে যেন কথা বলছে, চলো তো গিয়ে দেখি। রাহুল: এই রক্তিম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস বলতো? রক্তিম: আরে তোরা এখানে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। অর্পিতা: এখানে তুই কি করছিস বলতো? কখন থেকে আমরা দুজন তোকে খুঁজে চলছি। রক্তিম: আরে আমি তো একটু ছাদে হাওয়া খেতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম। অর্পিতা: কি দেখলি শুনি? রক্তিম পেছনে ঘুরে দেখে মেয়েটি সেখানে আর নেই। মনে মনে ভাবে, এত তাড়াতাড়ি মেয়েটি কোথায় চলে গেল? এই মাত্র তো এখানেই ছিল। থাক, এখন আর দাদা ভাই আর বৌদি ভাইকে কিছু বলার দরকার নেই, শুনলেই হয়তো আমাকে নিয়ে লোক ভুল করবে, পরে কোনো এক সময় বলবো। কি রক্তিম, কি ভাবছিস বলতো? রক্তিম: দাদা ভাই চলো, অনেক রাত হয়েছে, এবার খেয়ে নিয়ে শুয়ে পড়ি,
সারাটা রাস্তা তুই ড্রাইভ করে এসেছিস, নিশ্চয়ই খুব ক্লান্ত। কালকে গ্রামটা ঘুরে দেখব। সুরেশকে বলে রেখেছি, ও নিয়ে যাবে আমাদেরকে। অর্পিতা, কিন্তু তুই ছাদে এসে কি দেখলি সেটা তো বললি না। রক্তিম, আরে বৌদি ভাই, তেমন কিছু না, তোমাকে পরে বলবো। দেখছো তো দাদা ভাই আমার ওপর এমনিতেই চটে আছে। অর্পিতা, শুধু দাদা ভাই নয়, আমিও তোর কিন্তু বলে আসা উচিত। রক্তিম, এই দেখো কান ধরলাম, তোমাদের না জানিয়ে আর কোথাও যাব না। রক্তিম মনে মনে ভাবতে থাকে, মেয়েটা কোথায় চলে গেল না বলে। দাদা ভাই আর বৌদি ভাইকে কি দেখতে পেয়ে মেয়েটা চলে গেল, কিন্তু কেন এরকম করলো? রাত্রেবেলায় ডিনার কমপ্লিট করার পর রক্তিমের ঘরে রাহুল আর অর্পিতা কিছুক্ষণ গল্প করে তারপর নিজেদের ঘরে চলে যায়। রক্তিম অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করলেও তার চোখে আজ ঘুম আসছে না, কারণ চোখ বন্ধ করলেই সেই মেয়েটির কথা মনে পড়ছে। কিছুতেই ভুলতে পারছে না ওর বলা কথাগুলো, আর ওকে নিয়ে অনেক প্রশ্ন ওর মনে ঘোরাফেরা করছে, যেগুলোর উত্তর না জানা পর্যন্ত রক্তিম স্বস্তি পাবে না। রক্তিম মনে মনে ভাবছে, কখন সে সকাল হবে। কাল সকালেই আমি প্রথম ওই মেয়েটির বাড়িতে যাব, জিজ্ঞাসা করে আসব আমাকে না বলে ওই রকম করে কেন চলে গেল। অদ্ভুত মেয়ে বটে, কিভাবে যে গায়েব হয়ে গেল বুঝতেই পারলাম না। আর আমাদের বাড়িতেই বা কী করছিল। অন্যদিকে অর্পিতা, রাহুল আর কতক্ষণ ধরে ল্যাপটপ নিয়ে বসে থাকবে বলো তো, আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। রাহুল, এই তো আর একটুখানি বাকি আছে, এটা কমপ্লিট করে নিই, তাহলেই হয়ে যাবে। তুমি তো সবই জানো, অফিসে কতটা কাজের চাপ। অর্পিতা, হ্যাঁ হ্যাঁ সব জানি আমি। রাহুল, লক্ষ্মীটি রাগ করো না, আমি কি আর তোমার মতন বলো। অর্পিতা, বেশ হয়েছে, আমি ঘুমালাম, তুমি তোমার অফিসের কাজ নিয়েই থাকো। রাহুল, এই অর্পি, সবই তো হলো, কিন্তু তুমি তো আমার গিফটটা দিলে না। অর্পিতা, কোনো গিফট পাবে না তুমি, যাও। রাহুল, কথা দিচ্ছি অর্পি, কাল থেকে অফিসের কোনো কাজ করব না, শুধু তোমাদের সাথেই সময় কাটাবো। অর্পিতা আর কিছু না বলেই রাগ করে ঘুমিয়ে পড়ল। তারপর রাহুল ও নিজের অফিসের কাজ কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। রাহুল চোখ খোলো, দেখো আমি আবার এসেছি তোমার কাছে। রাহুল, এ কি তুমি তুমি এখানে কি করছো? কেন আমাকে দেখে বুঝি খুশি হওনি? রাহুল, না, তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। এত তাড়াতাড়ি সমস্ত কিছু ভুলে যেতে পারলে? রাহুল, আমার কথা মনে পড়ে না তোমার? রাহুল, না, আমি কিছু মনে করতে চাই না, আমি সমস্ত কিছু ভুলে যেতে চাই। সমস্ত কিছু ভুলে যাওয়া কি এতই সহজ রাহুল? আমি এখনও তোমাকে ভুলতে পারিনি, আমি তোমাকে খুব ভালোবাসি রাহুল। রাহুল, না, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও বলছি। আমি শুধু আমার অর্পিকে ভালোবাসি, আর কাউকে না। রাহুল, তুমি আমার সাথে এরকম করতে পারো না, তুমি আসো আমার সাথে। সকালবেলায় রক্তিম ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে এসে দেখে রাহুল বারান্দার মেঝেতে শুয়ে আছে। রক্তিম, এই দাদা ভাই, এই দাদা ভাই, তুই এখানে এইভাবে শুয়ে আছিস কেন, কি হয়েছে? রাহুল, আমাকে ছেড়ে দাও, চলে যাও তুমি এখান থেকে। রক্তিম, এই দাদা ভাই, কি হয়েছে তোর, কী সব বলছিস বলতো? রাহুল, ও তুই রক্তিম, কিন্তু আমি এখানে কি করে এলাম? মনে মনে ভাবে কালকে রাতের কথা, ভেবেই যেন ওর শরীরে শিউরে ওঠে। কালকে তাহলে স্বপ্ন দেখেছিলাম না সত্যি এসেছিল? রক্তিম, সেটা তো আমারও প্রশ্ন, তুই এখানে কি করছিস? এই দাদা ভাই, আবার কি ভাবছিস বলতো? কাল রাতে কি বৌদি ভাইয়ের সাথে ঝগড়া করেছিস? দাঁড়া, আমি বৌদি ভাইকে ডাকছি। রাহুল, না না, অর্পিকে ডাকতে হবে না, ও নিশ্চয়ই ঘুমাচ্ছে এখনও। রক্তিমকে কি বলবো বুঝতে না পেরে বলে, আমার মনে পড়েছে রক্তিম, কাল রাতে ঘুম আসছে না বলে এখানে এসে বসেছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। রক্তিম, সত্যি বাবা, তাই বলে কি এখানেই ঘুমিয়ে পড়বি? পারিসও বটে, তুই যা এবার নিজের ঘরে। সুরেশ, এই যে দাদা বাবুরা, আপনাদের জন্য চা নিয়ে এসেছি। বাহ, ভালো সময় এসেছ, এটার খুব প্রয়োজন ছিল। কি বলিস দাদা ভাই? রাহুল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু তুই এত সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কোথায় যাচ্ছিস বলতো? রক্তিম, কোথায় আর যাবো, আশেপাশে একটু ঘুরেই চলে আসবো। তুই এক কাজ কর, সুরেশকে নিয়ে যা, তুই তো এখানে বিশেষ কিছুই চিনিস না, ও গেলে তোর সুবিধা হবে। রক্তিম, না দাদা ভাই, আমি একাই যেতে পারবো আশেপাশে, একটুখানি ঘুরেই চলে আসবো, তুই চিন্তা করিস না। আর তোরা এখন রেডি হ, তারপর আমরা সকলে মিলে গাড়ি করে ঘুরতে বেরোবো। রাহুল, বেশ, তাই হবে, সাবধানে যাস, আর বেশি দেরি করিস না কিন্তু। রক্তিম সকাল সকাল বেরিয়ে পড়ে মেয়েটির বাড়ির উদ্দেশ্যে। বেশ খানিকটা রাস্তা
যাবার পর দূরে দেখতে পায় একটি মাটির বাড়ি। মনে মনে ভাবে, এইটাই কি সেই বাড়িটা যেটা কাল রাতে মেয়েটা ছাদ থেকে দেখিয়েছিল? আর তাছাড়া তো এখানে আশেপাশে আর কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। তারপর রক্তিম সেই পথে অগ্রসর হয়, কিন্তু তার যেতে যেতে মনে হয় তাকে যেন কেউ অনুসরণ করছে। কিন্তু কে? অনেকবার পেছন ফিরে দেখলেও কাউকে দেখতে পায় না। ব্যাপারটা অদ্ভুত লাগে রক্তিমের। তাই সে হঠাৎ করে একটা গাছের পেছনে বসে কিছুক্ষণ লুকিয়ে থাকে। তারপর দেখতে পায় সেই দিনের সেই বুড়িমা হাতে একটা লাঠি নিয়ে চারিদিকে কাউকে খুঁজছে। রক্তিমের মনে আর কোনো সন্দেহ থাকে না। তার মানে তার অনুমান ঠিকই ছিল। রক্তিম ভাবতে থাকে, এই বুড়িমা কি চায়? সেই দিনকে আমাদের ওই রকমভাবে বলল, আজ আবার আমাকে অনুসরণ করছে। দেখতে হচ্ছে তো ব্যাপারটা। রক্তিম, এই যে বুড়িমা, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি আমাকে অনুসরণ করছো কেন? দেখো বাবা, আমি তোমাদের ভালো চাই, তাই বলছি এখান থেকে চলে যাও। ওই অভিশপ্ত রায়বাড়িতে থেকো না। ওই বাড়ির যে অভিশপ্ত, ওখানে থাকলে তোমাদের অমঙ্গল হবে, তোমাদের প্রাণ সংশয়ও হতে পারে। রক্তিম, কী সব বলছো বলো তো বুড়িমা? অভিশপ্ত বাড়ি মানে? এসব আবার হয় নাকি বাস্তবে? বহু বছর আগে এই রায়বাড়ির অনেক নাম ছিল, সবাই এক নামে চিনত। তোমার দাদু রাজশেখর রায় খুব নামকরা একজন ধনী ব্যবসায়ী ছিলেন। গ্রামের সকলকে তিনি সাহায্য করতেন, সকলের পাশে থাকতেন। সব কিছু ভালোই চলছিল, কিন্তু তার একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ রায়বাড়ির এই পরিণতি হয়েছে। এই গ্রামের মানুষ সন্ধ্যের পর থেকে ওই বাড়ির আশেপাশেও আসে না। তাই বলছি, নিজেদের ভালো চাও তো এখান থেকে চলে যাও, এখনও সময় আছে। এই বলে বুড়িমা সেখান থেকে চলে যায়। সুরেশ, আরে রক্তিম দাদাবাবু, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? রক্তিম, এখানে দাঁড়িয়ে একটু চারিপাশটা দেখছিলাম। তা তুমি এখানে কি করছো? সুরেশ, আমি তো বাজারে যাচ্ছিলাম, তোমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাই তো চলে এলাম। রক্তিম, বেশ ভালো করেছো। একটা কথা বলো তো সুরেশ, তুমি কি আমাদের রায়বাড়িতে এর আগে কখনো এসেছিলে? সুরেশ, না, এই গ্রামের মাঝে সাজে, কিন্তু এই রায়বাড়িতে কোনো দিন আসার সুযোগ হয়নি। রক্তিম, ও বেশ, ওই মাটির বাড়িটা দেখতে পাচ্ছ তুমি? তুমি কি জানো ওই বাড়িটা কার? মানে কিছু বলতে পারবে? হ্যাঁ দাদাবাবু, জানি তো। ওটা তো এই গ্রামের পুরোহিত মশাইয়ের বাড়ি। অবশ্য তিনি অনেক বছর আগেই মারা গেছেন। এখন তার স্ত্রী আর মেয়ে এই বাড়িতে থাকে। বাহ, তুমি তো বেশ অনেক কিছু জানো। তা বলতে পারবে ওই বাড়িতে যে মেয়েটি থাকে তার নাম কি? তা তো বলতে পারবো না দাদাবাবু। রক্তিম, বেশ বেশ, তুমি যেখানে যাচ্ছিলে যাও, আমি আশেপাশে ঘুরে বাড়ি চলে যাব। রক্তিমের মন খারাপ হয়ে যায় বুড়িমার ওই কথাগুলো শোনার পর। তাই সে ভাবে বাড়ি গিয়ে সমস্ত কিছু জানানো দরকার। তাই ভাবে বাড়ি ফিরে যাবে। কিন্তু বাড়ি যাবার রাস্তায় হঠাৎ দেখতে পায় একটি মেয়ে গাছ থেকে ফুল তুলছে। সেই দেখে দাঁড়িয়ে যায়। রক্তিম মনে মনে ভাবে, আরে এই তো সেই মেয়েটি, কি যেন নাম বলেছিলে? মনে পড়েছে, মৌমিতা। ভালোই হলো মেয়েটির সাথে দেখা হয়ে গেল। উনি যখন এই বাড়িটির আশেপাশেই থাকে, তাহলে এই বাড়ি সম্পর্কে নিশ্চয়ই কিছু জানবে। আর কালকে রাতে তো আমাদের বাড়িতেই ছিল, আমাদের বাড়ির সম্পর্কে সব জানে। কিছু তো একটা রহস্য আছে ওই বাড়িটাতে, না হলে বুড়িমা শুধু শুধু ওই রকম করে কেনই বা বলবে? মৌমিতাকে ফুল তুলতে দেখতে পেয়ে রক্তিম বলে, এই যে শুনছেন, কালকে আমাকে ওইভাবে না বলে চলে গেলেন যে, এটা কিন্তু আপনি একদম ঠিক কাজ করেননি। মৌমিতা, তা আপনি এত সকালে এখানে কি করছেন? রক্তিম, এই তো একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর আপনার সঙ্গে দেখাও হয়ে গেল, কিন্তু আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না। কাল ওইভাবে কেন চলে এলেন? মৌমিতা, কী আর করতাম বলুন, আপনার বাড়ির লোক চলে এলো বলেই তো আমি চলে গেলাম। হঠাৎ করে আমাকে আর আপনাকে একসাথে দেখলে আপনার বাড়ির লোক কী ভাবতো বলুন তো? রক্তিম, কিন্তু আপনি গেলেন কিভাবে সেটা তো বুঝতেই পারলাম না। মৌমিতা হাসতে হাসতে বলে, সেটা আপনাকে কেন বলবো? রক্তিম, কেন আমি জানতে পারি না? আপনি আমার বাড়িতে যেতে পারেন আর আমি জানতে পারি না আপনি কিভাবে যান? অদ্ভুত তো। মৌমিতা, আমি তো প্রতিদিন রাতেই ওই বাড়িতে যাই, বাড়ির পিছনের ভাঙা দরজাটা দিয়ে। রক্তিম, কিন্তু কেন, কী আছে ওই বাড়িতে? মৌমিতা, ওই বাড়িতে যে অনেক কিছু আছে। ওখানে আমার সবচেয়ে প্রিয় মানুষটা থাকে। ওখানে গেলে অদ্ভুত শান্তি পায়, যেটা অন্য কোথাও গেলে পাবো না আমি। রক্তিম, কী সব বলছেন? ওই বাড়িতে তো কারুর থাকার কথা না, আপনি কার কথা বলছেন? মৌমিতা, আছে, আপনি বুঝবেন না সমস্ত কিছু। কি আর চোখে দেখা যায়? কিছু কিছু জিনিস উপলব্ধিও করতে হয়। রক্তিম,
এই কি, আপনার চোখে জল কেন? মৌমিতা: ও কিছু না, আপনি এবার বাড়ি যান, আর আমার অনেক কাজ আছে। রক্তিম: কিন্তু আপনি কার কথা বললেন? কিছুই তো বুঝতে পারলাম না। মৌমিতা: পরে বলবো, এখন থাক। রক্তিম: বেশ, চলুন না কোথাও গিয়ে একটু বসি। মৌমিতা: শুনুন, আপনার কাজ না থাকতে পারে, কিন্তু আমার অনেক কাজ আছে। আপনার সাথে গল্প করার মতো সময় নেই। রক্তিম: কিন্তু আপনার সাথে যে আমার বেশ কিছু কথা ছিল। মৌমিতা: বেশ কী কথা আছে শুনি, বলুন। রক্তিম: আপনি যে প্রতিদিন রাতে আমাদের বাড়িতে যান, আপনার ভয় করে না? মৌমিতা: না, করলে নিশ্চয়ই যেতাম না, আর আমি ভয় পাই না। রক্তিম: হ্যাঁ, বুঝতেই পারছি। মৌমিতা: আর শুনুন, একা একা বেশি ঘুরবেন না, জায়গাটা কিন্তু ভালো নয়, বাড়ি চলে যান। এই বলে মৌমিতা সেখান থেকে চলে গেলে রক্তিম মনে মনে ভাবে, আজব একটা মেয়ের পাল্লায় পড়লাম, তো কি যে বলে আগামাথা কিছুই বুঝতে পারি না। এবার বাড়ি যাই, অনেকটা দেরি হয়ে গেছে, নিশ্চয়ই দাদাভাইয়ের বৌদিভাই আমার জন্য অপেক্ষা করছে। রক্তিম বাড়ি ঢুকতে যাবে, সেই সময় দেখে সুরেশ দৌড়াতে দৌড়াতে বেরিয়ে আসছে। রক্তিম: কী হয়েছে সুরেশ, তুমি এরকম করছো কেন? সুরেশ: মহাবিপদ হয়ে গেছে রক্তিম দাদাবাবু। রক্তিম: কী হয়েছে বলো আমাকে। সুরেশ: রাহুল দাদাবাবু ছাদের সিঁড়ি থেকে পড়ে গেছে। রক্তিম: কী বলছো সুরেশ, দাদাভাই পড়ে গেছে? হ্যাঁ দাদাবাবু, আমি ডাক্তারবাবুকে ডাকতে যাচ্ছি, তুমি ভেতরে যাও, বৌদিমণি খুব কান্নাকাটি করছে। রক্তিম: তুমি তাড়াতাড়ি যাও, আমি দেখছি। রক্তিম ঘরে ঢুকে দেখে দাদাভাই মাথার কাছে বৌদিভাই বসে আছে। দাদাভাই, এসব কী করে হলো? এখন কেমন আছিস? অর্পিতা, তুই এসেছিস? রক্তিম: দেখ না, তোর দাদাভাই এখন কথাই বলছে না, কী হলো বলতো? রক্তিম: এসব কী করে হলো বৌদিভাই? অর্পিতা: সকালবেলা তোর দাদাভাই আমার কাছে এসে বলল তুমি রেডি হয়ে নাও, একসাথে বেরোবো। আমার কথাগুলো, অফিসে জরুরি ফোন কল আছে, সেগুলো করেই আসছি। তারপর হঠাৎ করে তোর দাদাভাইয়ের চিৎকার শুনতে পেলাম, বাইরে বেরিয়ে এসে দেখি সিঁড়ি থেকে পড়ে গেছে। পূর্ণিমার চাঁদের আলোয় কখন যেন জানালার কার্নিশ ঘেঁষে ঘরের মেঝেতে এসে পড়েছে, খেয়ালই করিনি। একভাবে ভেবে চলছে এখানে আসার পর থেকেই সমস্ত ঘটনাগুলো। এইসব কি হচ্ছে আসার পর থেকে ওদের সাথে? কেনই বা হচ্ছে? সমস্ত ঘটনা যেন রক্তিমকে ভাবিয়ে তুলেছে। ডাক্তারবাবু দেখে গেছে, চোট সেরকম না পেলেও কোনো কিছু নিয়ে প্রচণ্ড ভয় পেয়েছে, তাই জ্ঞান থাকলেও কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। কিন্তু কী এমন হয়েছে যার জন্য দাদাভাই এরকম অবস্থা হলো? সেই সময় বুড়িমার বলা কথাগুলো রক্তিমকে আরও ভাবিয়ে তুলেছে। তাহলে কি বুড়িমা ঠিকই বলেছিল? রক্তিমের হঠাৎ মনে পড়ে মৌমিতাও তো কথা বলেছিল, সে নাকি প্রতিদিন রাতে আমাদের বাড়িতেই আসে। কিন্তু কেন এই সমস্ত কিছু আজকেই জানতে হবে। এই ভেবে রক্তিম ছাদে চলে যায়, গিয়ে দেখে আজও মৌমিতা এসেছে, কিন্তু আজকের পরিস্থিতিটা একটু অন্যরকম। মৌমিতা হাঁটু গেড়ে বসে আছে, নিজের মনেই কী সব বলে যাচ্ছে, মাঝে মাঝে যেন চিৎকার করে উঠছে। চোখের জল সে ধরে রাখতে পারছে না, অনবরত কেঁদেই চলেছে। রক্তিম এইসব দেখে আর স্থির হয়ে দাঁড়াতে পারে না, মৌমিতার কাছে যায়। কী হয়েছে মৌমিতা, আপনি এরকম কেন করছেন? রক্তিমের হাত দুটো ধরে মৌমিতা উঠে দাঁড়িয়ে বলল, রাহুল দাদা এখন কেমন আছে বল না। রক্তিম: আগের থেকে এখন একটু ভালো আছে। কিন্তু আপনি কি বললেন? রাহুল দাদা, আপনি কি আমার দাদা ভাইকে চেনেন? রক্তিমের এই প্রশ্নের উত্তর না দিয়ে মৌমিতা চিৎকার করে বলতে লাগলো, শুনতে পেলে দিদি, শুনতে পেলি? রাহুল দাদা এখনও ভালো আছে, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। রক্তিম: মৌমিতা, আপনার কি হয়েছে, কেন এরকম করছেন, আর আপনি কার সাথে তখন থেকে কথা বলছেন বলুন তো? এখানে তো কেউ নেই। মৌমিতা কাঁদতে কাঁদতে বলে, আছে, কিন্তু তুই দেখতে পাচ্ছিস না। রক্তিম মৌমিতার কথাগুলো শুনে যেন অবাক হয়ে যায়, কী সব হচ্ছে সে যেন কিছুই বুঝতে পারছে না। রক্তিম: আপনি এখন শান্ত হয়ে একটু বসুন, এবার আমাকে সমস্ত কিছুটা খুলে বলুন তো। আমাকে নিজের বন্ধু মনে করে সমস্তটা বলতে পারেন। আমি বুঝতে পারছি আপনি কোনো কিছু নিয়ে খুব কষ্টে আছেন, কিন্তু কি হয়েছে আমাকে কি বলা যায় না সেটা? মৌমিতা: না, চাই না আমার কোনো বন্ধুকে যে সমস্ত কিছু ভুলে যেতে পারে তাকে আমি কেন বলবো? রক্তিম অবাক হয়ে, মানে? মৌমিতা: বুদ্ধুরাম, একটা কখনো তো কিছু মনে পড়ছে না? এই কথাটা শোনার পর রক্তিম যেন চুপ হয়ে যায়, ওর মনে পড়ে যায় ওই ছোটোবেলার কথা। মৌমিতা: শহরে গিয়ে সব ভুলে গেছিস বল, তোর সেই ছোটোবেলাকার বন্ধু কেউ, তাই তো? রক্তিম কিছু না বলেই মৌমিতাকে জড়িয়ে ধরে বলল,
রক্তিম, তুই কেন বলিসনি আমাকে আগে? মৌমিতা, কেন বলবো? তুই তো আমাকে ভুলেই গেছিস একবারে। মানছি অনেক ছোটোবেলাকার কথা, তা বলে তুই একেবারেই ভুলে যাবি? রক্তিম, কি করে মনে থাকবে বলো? কবে যে শেষ এসেছিলাম এই বিক্রমপুরের বাড়িতে, তাই ঠিকভাবে মনে পড়ে না। খুব ইচ্ছা করতো এখানে আসতে, কিন্তু কোনো উপায় ছিল না। মৌমিতা, হ্যাঁ বুঝতে পারছি। অনেক দিন পর তোকে দেখে সেদিন আমার খুব আনন্দ হয়েছিল, কিন্তু আমি তোকে আমার নাম বলার পরও তুই যখন আমায় চিনতে পারলি না, তখন আমার খুব রাগ হয়েছিল তোর ওপর। রক্তিম, কিন্তু একটা কথা বল, এত বছর পর তুই আমাকে কি করে চিনতে পারলি? মৌমিতা, ছোটোবেলায় তোকে বুদ্ধুরাম বলে ডাকতাম, এখনও দেখছি তুই বুদ্ধুরামই রয়ে গেছিস। সেদিন তুই আমায় বলেছিলিস তুই এই বাড়ির ছোটো ছেলে, এরপর নিশ্চয়ই বুঝতে অসুবিধা থাকার কথা নয়। বহু বছর পর রক্তিম আর মৌমিতার দেখা হওয়ার, তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। হঠাৎ রক্তিম জিজ্ঞেস করে, মৌমিতা, পারমিতাদি কেমন আছে? এই কথাটা শোনার পর এক দৃষ্টে অবাক হয়ে তাকিয়ে থাকে মৌমিতা রক্তিমের দিকে। রক্তিম, কিরে, চুপ করে গেলি কেন? কিছু বল। আর তোর চোখে জল কেন? কেন তুই জানিস না দিদি আর বেঁচে নেই? আজ থেকে প্রায় 10 বছর আগে মারা গেছে। রক্তিম, কি বলছিস? কিন্তু এসব কি করে হলো মৌমিতা? তুই কি কিছুই জানিস না রক্তিম? রাহুল দাদা তোকে কিছু বলেনি? না, এ ব্যাপারে তো আমাকে দাদাভাই কিচ্ছু বলেনি। আর তাছাড়া এই বিক্রমপুরের নাম শুনলেই কেন জানি দাদাভাই সেটাকে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। কিন্তু তুই আমাকে বল, এইসব কি করে হলো? দিদি আর বাবা দুজনেই বেশ কিছু বছর হলো মারা গেছে। পুরোহিত জেঠু মারা গেছে। হ্যাঁ রক্তিম, ওরা দুজনেই আমাকে আর মাকে ছেড়ে চলে গেছে। কিন্তু জানিস, আমি বিশ্বাস করি দিদি আমাকে ছেড়ে যায়নি, ও এই বাড়িতেই আছে। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, কিন্তু তুই এসব কি বলছিস? আমি ঠিকই বলছি রক্তিম। ওরা দুজনে যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তার মধ্যে হঠাৎ অর্পিতা ছাদে এসে উপস্থিত হয়। দুজনেই বেশ অপ্রস্তুত হয়ে পড়ে অর্পিতাকে হঠাৎ করে দেখতে পেয়ে। অর্পিতা, রক্তিম, তুই এখানে কি করছিস? কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। আর তোর সাথে এই মেয়েটাকে? কেন বৌদি ভাই, দাদা ভাইয়ের কি কিছু হয়েছে? না, তোর দাদা ভাই এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, কথাও বলছে, তোরই খবর করছিল, তোরই খোঁজ করছিল। কিন্তু ও কে রক্তিম? মৌমিতা, আমি এখন বাড়ি যাচ্ছি রক্তিম, অনেকটা রাত হয়ে গেছে, মা চিন্তা করবে, আবার নয় পরে কথা হবে। রক্তিম, আরে দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? দাদা ভাইয়ের সাথে দেখা না করেই চলে যাবি? আর এই যে দেখছিস, উনি হলো আমার বৌদি ভাই। মৌমিতা, না, আমি এখনই বাড়ি যেতে চাই, পরে এসে দেখা করে যাব। রক্তিম, বৌদি ভাই, ওই হলো মৌমিতা, আমার ছোটোবেলাকার বন্ধু। আমাকে তো প্রথমে বলেই নি জানো, আমি চিনতেও পারিনি। অর্পিতা, ও তাই, তাহলে তো এত সহজে যেতে দেবো না। এসেছো যখন, তখন আর কিছুক্ষণ থেকে যাও। রক্তিম, আমিও সেটাই বলছিলাম। দাদাভাইকে তো দেখতে লাগলো, দাদাভাই তোকে দেখতে পেলে খুব খুশি হবে। মৌমিতা, না রক্তিম, আমি যেতে পারবো না, আমি যা করছি সেটা ঠিক করিনি, এরপর আর আমার রাহুল দাদার কাছে যাবার কোনো মুখ নেই। রক্তিম, কী সব বলছিস বলতো? কেন যেতে পারবি না? তুই কি এমন কি করেছিস? মৌমিতা, আমি ঠিকই বলছি রক্তিম, হয়তো পুরোটা জানলে তুইও আমাকে ক্ষমা করতে পারবি না। অর্পিতা, সমস্ত কথা নিচে গিয়ে হবে, আর আমি একটা কথা শুনতে চাই না, তোমাকে যেতেই হবে। রক্তিম, দেখ মৌ, অনেক হয়েছে, বৌদিভাই যখন বলে দিয়েছে তোকে যেতে হবে, আর যদি ভালো কথা না শুনিস তাহলে কিন্তু ছোটোবেলার মতন করব, সেটা কিন্তু ভালো হবে না। নিশ্চয়ই মনে আছে, মৌমিতা আর অর্পিতার কথায় রাজি না হয়ে পারে না। সকলে মিলে নিচে চলে যায় রাহুলের ঘরে। রক্তিম, দাদাভাই দেখ কাকে নিয়ে এসেছি, চিনতে পারছিস? কে? রাহুল, কে ও? ঠিক চিনতে পারলাম না তো। রক্তিম, আরে আমাদের মৌ, যার সাথে আমি ছোটোবেলায় খেলা করতাম। কি বললি? রক্তিম, মৌ মানে? ও আমাদের সেই মৌমিতা? হ্যাঁ রে দাদাভাই। কিরে মৌ, এদিকে আয়, এত দূরে দাঁড়িয়ে আছিস কেন? কেমন আছিস বল। মৌমিতা ছুটে গিয়ে রাহুল এর পা ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও রাহুলদা, আমি যা করছি সেটা ঠিক করিনি। রাহুল, আরে মৌমিতা, কি হলো, এরকম কেন করছিস? আর আমি কেন তোকে ক্ষমা করব? তুই কী করেছিস? মৌমিতা, আজ আমার এই অবস্থার জন্য, আজ তোমার এই অবস্থার জন্য আমি দায়ী রাহুল দাদা, সমস্ত কিছু আমার জন্য হয়েছে। কি বলছিস কি? তোর জন্য মানে? মৌমিতা, হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাকে দিদির ওই জিনিসগুলো আর ওই চিঠিটা আমি দিয়েছিলাম, আমি জানতাম ওটা দেখার পর তুমি ঠিক আসবে। মৌমিতার মুখে ওই কথা শোনার পর রাহুল বুঝতে পারে, তার মানে সেদিনকে পারমিতা, সে যে মৌমিতা ভয় দেখিয়েছিল রাহুলকে, যার ফলে রাহুল ভয় পেয়ে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায়।
কিন্তু রক্তিম আর অর্পিতা কিছুই বুঝতে পারে না। রাহুল: ঠিক আছে মৌমিতা, এর জন্য নিজেকে দোষারোপ করে কোনো লাভ নেই। তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক। তুইও কি আর সবার মতো মনে করিস তোর দিদির মৃত্যুর জন্য আমি দায়ী? মৌমিতা রাহুলের ওপর এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে বসে থাকে। ওইদিকে অর্পিতা, সে কিছুই বুঝতে পারছে না। পারমিতাই বা কে, আর ওর মৃত্যুর জন্য রাহুল কেন দায়ী? এত কিছুর প্রশ্ন মনের মধ্যে ঘুরতে থাকে, আর ধৈর্য ধরে থাকতে পারে না অর্পিতা। অর্পিতা: তোমরা কি বলছো, একটু বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পারমিতা কে রাহুল? রাহুল অর্পিতার হাত দুটো শক্ত করে ধরে বলে, তুমি আমাকে কথা দাও, সমস্ত কিছু শোনার পর আমাকে ভুল বুঝবে না। হ্যাঁ, আমি জানি তোমার মনে হতেই পারে এই কথাগুলো আগে আমি তোমাকে কেন বলিনি। বিশ্বাস করো, আমি আর এই ঘটনাগুলো মনে করতে চাইনি। যা ভাবলে আমার এখনও কষ্ট হয়। অনেক কষ্টে নিজেকে সামলেছি। দেখো, আমি জানি না কী এমন হয়েছিল যেটা তুমি আমাকে বিয়ের এত বছর পরেও বলে উঠতে পারোনি, কিন্তু আমার বিশ্বাস তুমি কোনো ভুল কাজ করতে পারো না। হ্যাঁ, আজ আমি সব বলবো। আমার মনে হয় রক্তিমের সমস্তটা জানা উচিত, নইলে হয়তো কোনো দিন আমাকে সবার মতন ভুল বুঝতে পারে। তারপর সকলে একসাথে বসে রাহুলের কথাগুলো শুনতে থাকে। বিক্রমপুরের গ্রামে আমার দাদু রাজশেখর রায়কে সকলে এক নামে চিনতেন। বলতে পারো সেই সময় এক ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি নিজের কাজকর্ম নিয়ে সারাদিন ব্যস্ত থাকতেন, আর আমার ঠাকুমা ঠাকুর দেবতাই খুব বিশ্বাসী ছিলেন। তিনি এই পুজো আচ্চা নিয়েই সারাদিন ব্যস্ত থাকতেন। মৌমিতার বাবা আমাদের বাড়ির কুলপুরোহিত ছিলেন। তিনি প্রতিদিন আসতেন পুজো করতে, আর সাথে সাথে আসতো তার বড় মেয়ে পারমিতা তাকে সাহায্য করতে। আর আমি নিজে খুব একটা ঠাকুর দেবতা বিশ্বাস না করলেও ছোট থেকেই ঠাকুমার খুব আদরের ছিলাম। বেশিরভাগ সময় ঠাকুমার সাথেই কাটতো। পারমিতা যখন আস্তে আস্তে এই বাড়িতে যাতায়াত শুরু করলো, ওর সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার থেকে 2-1 বছরের ছোট হবে হয়তো, কিন্তু খুব হাসি খুশি মেয়ে ছিল পারমিতা। সবার সাথেই খুব সহজেই মিশে যেতে পারতো। তারপরে এইভাবে বেশ কিছু বছর কেটে যায়। ওর আর আমার মধ্যে কোনো একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু আস্তে আস্তে যে কখন আমি ওকে এতটা ভালোবেসে ফেলেছিলাম সেটা বুঝতে পারিনি। আমি আমার মনের কথাটা জানানোর পর ও সম্মতি জানিয়েছিল। অর্পিতা: তারপর কি হলো রাহুল? আমি আর পারমিতা একে অপরকে ভালোবাসি, এটা যখন আমাদের বাড়ির লোক জানতে পারে তখন সেটা কেউ মেনে নেয়নি। কারণ একটাই ছিল, আমি যে এক ধনী ব্যবসায়ী বাড়ির ছেলে, আর পারমিতা ছিল এক গরিব ব্রাহ্মণ বাড়ির মেয়ে। আমাদের এই সম্পর্কটাকে কেউ মেনে নেয়নি। আর সেই সময় পারমিতার বাবার পাশের গ্রামের একটি ব্রাহ্মণ ছেলের সাথে তার বিয়ে ঠিক করে পারমিতার। কিন্তু আমার সেই সময় আমার বাড়ির লোকদের বিরুদ্ধে গিয়ে কিছু করার ক্ষমতা ছিল না। রক্তিম: পারমিতাদির কি বিয়ে হয়েছিল? না। বিয়ের দিন রাতে বিয়ের সাজে পারমিতা এসেছিল আমার সাথে দেখা করতে। ওর ইচ্ছে ছিল না ওই বিয়েটা করার। আমাকে এসে বলেছিল ওকে নিয়ে যেন আমি অন্য কোথাও চলে যাই, কিন্তু আমার কোনো উপায় ছিল না। পারমিতাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও বুঝলো না। সেদিন রাতে ও আমাদের বাড়ির ছাদ থেকে নিচে পড়ে গিয়ে নিজেকে শেষ করে ফেলে। আমি অনেক চেষ্টা করে আটকাতে পারিনি, কিন্তু সেদিনকে যখন সকল গ্রামবাসী আমাকে ওর মৃত্যুর জন্য দায়ী করেছিল, আমি নাকি ইচ্ছাকৃতভাবে ওকে মেরে ফেলে দিয়ে মারার চেষ্টা করেছি, কিন্তু সেটা ঠিক নয়। বিশ্বাস করো অর্পিতা, আমি এখনও মেনে নিতে পারি না ওর মৃত্যুটা। সেদিন আমাকে এই সমস্ত কিছু থেকে বাঁচানোর জন্য সেই রাতে আমার মা বাবা আমাকে নিয়ে শহরে চলে যায়। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পর আমরা যখন আবার বিক্রমপুর আসার কথা ভাবি, সেই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়, আর মা বাবা দুজনেই প্রাণ হারায়। ঘটনাক্রমে আমি সেদিন বেঁচে যাই। তখন অবশ্য ভাই খুব ছোট ছিল, ওর পরীক্ষা হয়ে গিয়েছিল বলে মামার বাড়ি গিয়েছিল ঘুরতে, তাই ও হয়তো কিছু জানে না। সেই সময় আমার পিসিমণি আমাদের নিয়ে কলকাতায় চলে গেছিল তার শ্বশুর বাড়িতে। সেখানে আমরা 2 ভাই মানুষ হয়েছি। আর সেই ঘটনার পর থেকে আমি এই গ্রামে আর কোনো দিনও আসিনি। তারপর এখানে কি হয়েছে আমি আর কিচ্ছু জানি না। রাহুলের কথা শেষ হওয়ার পর মৌমিতা বলে, তুমি চলে যাওয়ার পর রাহুল দাদা, এখানে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো হয়তো তুমি জানো না। রাহুল: কি হয়েছে তারপর? তোমরা যখন সেই রাতে সেখান থেকে চলে গেলে, তারপর গোটা গ্রামবাসী তোমাদের বাড়ি ঘেরাও করেছিল, কারণ সকলেই যে আমার দিদিকে খুব ভালোবাসতো, আর এই হঠাৎ মৃত্যু তারা কেউই মেনে নিতে পারেনি। কিন্তু এত বছর এত কিছুর পরেও আমার বাবা তোমাদের হয়ে বলেছিল যে তার মেয়ের মৃত্যুর জন্য এই বাড়ির কেউ দায়ী নয়, সে নিজে দোষী, কারণ সে জোর করে নিজের মেয়ের বিয়ে দিতে চেয়েছিল
বলেই তার মেয়ে এরকম কাজ করেছে। কিন্তু সেই দিন কর্তাবাবু সকলের সামনে আমার বাবাকে এই বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। আর সেই সময় এক সাধু বাবা এসে কর্তাবাবুকে অভিশাপ দিয়েছিল, তোমরা এই ক্ষমতা অহংকার বেশি দিন থাকবে না রাজশেখর রায়। আমি অভিশাপ দিচ্ছি, তোমার পরিবারের কেউ কোনো দিন সুখী হতে পারবে না, শুধুমাত্র তোমার জন্য। তোমার এই অহংকারই হবে তার মূল কারণ। আর তার কিছুদিন পর থেকেই এই বাড়িতে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রক্তিম, কী হলো তারপর? একদিন সকালবেলায় গঙ্গা স্নান করতে গিয়ে কর্তাবাবু জলে ডুবে মারা যায়। আর তারপরেই দাদাবাবুরা সে খবর পেয়ে যখন এখানে আসতে যায় তখনও তাদের অ্যাক্সিডেন্ট হয়। পরপর এই ঘটনাগুলো গ্রামবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করে। তারা ভাবতে থাকে সাধু বাবার অভিশাপের ফলেই এই আজ রায়বাড়ির এই পরিণতি হয়েছে। আর তাছাড়া ও দিদির মৃত্যুর পর থেকে তার আত্মা যেন এই বাড়িতেই থাকে। সে যে এখনও মুক্তি পায়নি। দিদি যে আমাকে খুব ভালোবাসে। রাহুল, কি বলছিস মৌমিতা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দিদির মৃত্যুর বেশ কিছুদিন পর থেকে প্রায় মধ্যরাতে এই বাড়ির আশেপাশেই দিদিকে দেখছে গ্রামের বেশ কিছুজন। প্রথমে অবশ্য আমি নিজেও বিশ্বাস করিনি, কিন্তু আমিও একদিন মধ্যরাতে এই বাড়ির সামনে এসে নিজে তার প্রমাণ পেয়েছি। তাই তো আজও প্রতি রাতে আমি আসি এই বাড়ির দিদির জন্য। কেন জানি না, সবসময় হয়তো দেখতে না পেলে অনুভব করতে পারি। এই জন্যই তুমি প্রতি রাতে এই বাড়িতে আসিস? মৌমিতা, হ্যাঁ রক্তিম, তুই ঠিক বলেছিস। এই জন্যই আমি প্রতি রাতে এই বাড়িতে আসি। অর্পিতা, কিছু মনে করো না রাহুল, এটা বলতে বাধ্য হচ্ছি। পারমিতার এই পরিস্থিতির জন্য তুমিও কিছুটা দায়ী। কারণ তুমি যদি সেই সময় তোমার পরিবারের বিরুদ্ধে গিয়ে পারমিতার পাশে দাঁড়াতে, তাহলে হয়তো এই দিনটি দেখতে হতো না। তুমিও কি আমাকে ভুল বুঝলে অর্পি? আমি তো তোমাকে সমস্তটা বললাম। দেখো রাহুল, এখানে ভুল বোঝার কোনো প্রশ্ন আসছে না। আমি তোমায় ভুল বুঝিনি। প্রত্যেকটা মানুষেরই জীবনে কোনো না কোনো অতীত থাকে, সেটা নিয়ে ভুল বোঝার কোনো মানে হয় না। কিছুক্ষণ পর রাহুল, অর্পি, তুমি এত রাতে গাড়ির চাবি নিয়ে কোথায় যাচ্ছ? প্লিজ রাহুল, আমাকে একটু একা ছেড়ে দাও, আমি একটু পরে চলে আসব। রাহুল আর অর্পিতাকে বাধা দেয় না, কারণ জানে অর্পি মুখে কিছু না বললেও ওর যে মনে মনে অনেকটাই কষ্ট পেয়েছে সেটা বোঝাই যাচ্ছে। হয়তো বাইরে থেকে ঘুরে এলে ওর মনটা ভালো হবে। তারপর রক্তিম এসে রাহুলকে বলে, দেখ দাদা ভাই, যা হবার হয়ে গেছে, সেটা নিয়ে মন খারাপ করে তো কোনো লাভ নেই। কাল তোদের অ্যানিভার্সারি, বৌদিভাইকে দেখলাম বেরিয়ে গেল গাড়ি নিয়ে। এক কাজ করি, চল তোদের ঘরটাকে খুব সুন্দর করে সাজাই। বৌদিভাই এসে খুব খুশি হবে দেখিস, আর মন খারাপ করে থাকতেই পারবে না। ঠিক বলেছিস, চল তাই করি। অর্পিকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না। তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় রাত 2টো। অর্পিতা এখনও বাড়ি আসেনি। রাহুল এবং রক্তিম দুজনেই খুব অস্থির হয়ে পড়েছে। এই দেখে সুরেশ বলে, দাদাবাবু, এক কাজ করি, আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি বৌদিমণি কোথায় গেল। রাহুল, না সুরেশ, তুই একা নয়, আমরাও যাব তোর সঙ্গে। তারপর রাহুল, রক্তিম এবং সুরেশ তিনজনেই বেরিয়ে পড়ে অর্পিতাকে খুঁজতে। বেশ খানিকটা রাস্তা যাবার পর দেখতে পায় বেশ কিছু লোকজন এক জায়গায় ভিড় হয়ে দাঁড়িয়ে আছে। সুরেশ, তোমরা এখানে দাঁড়াও, আমি বরঞ্চ গিয়ে দেখে আসি ওখানে কি হয়েছে। সুরেশ সেই ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যায়। তারপর সে যা দেখে তা দেখে হতবাক হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসে। রাহুল, কি হলো সুরেশ? কিছু বলছো না যে? কি হয়েছে ওখানে? কি দেখলে বলো? সুরেশ, বৌদিমণির গাড়িটা যে অ্যাক্সিডেন্ট করেছে দাদাবাবু। রাহুল এবং রক্তিম দুজনেই চিৎকার করে ওঠে সুরেশের কথা শুনে। তারপর ওরা দুজনেই যখন ওখানে যায় ততক্ষণে অর্পিতা আর বেঁচে নেই। আর সেই সময় ভিড়ের মধ্য থেকে সেই দিনের সেই বয়স্ক মহিলাটি বেরিয়ে এসে বলে, তোমাদের আগেই সাবধান করেছিলাম বাবারা, ওই রায়বাড়িতে থেকো না, চলে যাও। ওই বাড়ির যে অভিশপ্ত বাড়ি, সেখানে ভালো কিছু হতে পারে না। এখনও বলছি, নিজেরা যদি প্রাণে বাঁচতে চাও তো এখান থেকে চলে যাও। অভিশপ্ত রায়বাড়ি। সমাপ্ত। মৃত্যুকথক চ্যানেলের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী আপডেট খুব সহজেই জানতে পারেন। আজ এই পর্যন্তই।